আমরা আমাদের প্রাত্যহিক জীবনে নানাবিধ কাজ করে থাকি এবং এই ধরনের কাজ করতে যেয়ে আমাদের সাধারণত যে কমন সমস্যাটি হয়ে থাকে সেটা হচ্ছে হাড়ে ব্যথা। বিশেষ করে ফ্রোজেন শোল্ডার কিন্তু ছোট থেকে বড় কম বেশি সবারই হয়ে থাকে। আজ আমরা ফ্রোজেন শোল্ডার নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি RTVর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আমি নুসরাত দিবাজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফ্রোজেন শোল্ডার কি এবং এটি কিভাবে প্রতিরোধ করা যায়। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর দেবাশিস বিশ্বাস, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থোপেডিক বিভাগ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হসপিটাল। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা আলাপ করব ফ্রোজেন শোল্ডার নিয়ে। এটা একটা খুব কমন একটা সমস্যা। আমাদের সাধারণত আমাদের চারিপাশের লোকজন এই মুহূর্তে যারা টিভির সামনে বসে আছে অথবা আমারই আত্মীয় স্বজন বা আমি নিজেও হয়তো এই রোগেই ভুগতে পারি। খুব কমন একটা রোগ, কিন্তু খুব সাইলেন্টলি থেকে যায়। হ্যাঁ, এটা একটা খুব আমাদের ধরাছোঁয়ার বাইরেই অনেকটা, কিন্তু মানুষ প্রকাশ করেও কম। সাধারণত কিন্তু দেখা যায় যে এটা কিন্তু অনেকেরই হচ্ছে এবং অনেকে কিন্তু হাড়ে ব্যথা হচ্ছে, জয়েন্টে ব্যথা হচ্ছে, সেটাকে কিন্তু তারা ফ্রোজেন শোল্ডার হিসেবে তারা আখ্যায়িত করছে। আপনার কাছে আমি স্পেসিফিক্যালি জানতে চাই যে আসলে ফ্রোজেন শোল্ডার বলতে আসলে কি বোঝায়? ফ্রোজেন শোল্ডার হচ্ছে একটা জয়েন্টের, আমাদের যে শোল্ডার জয়েন্ট আছে এই জয়েন্টের ভিতরে এক ধরনের প্রদাহ। প্রদাহের কারণে এটা গ্র্যাজুয়ালি পেনটা বাড়তে থাকে, ব্যথাটা বাড়তে থাকে এবং সঙ্গে সঙ্গে স্টিফ হয়ে যাবে। যেমন মুভমেন্ট, বিভিন্ন মুভমেন্ট, উপরে নিচে, সামনে পিছনে, ঘাড়ের পিছনে হাত নেওয়া, এই সমস্ত মুভমেন্টগুলো সব রেস্ট্রিক্টেড হয়ে যায়। এইটা হচ্ছে ফ্রোজেন, এবং গ্র্যাজুয়ালি এটা বাড়তে থাকে এবং অধিকাংশ সময় দেখা যায় এটা রাতের দিকে বিশ্রামে থাকলে ব্যথাটা বাড়ে। আবার যখন দিনের বেলায় কাজের ভিতরে থাকে মানুষ, তখন কম থাকে, তখন খুব বেশি একটা কমপ্লেন থাকে না। এটা হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ত ভাষায় ফ্রোজেন শোল্ডার। আমরা তো জানি যে কোনো রোগ হবার কোনো না কোনো কারণ থাকে। ফ্রোজেন শোল্ডার হবার মূলত কারণটা আসলে কি? ফ্রোজেন শোল্ডারের কারণের ভিতরে আমাদের বাংলাদেশে যেটা আমরা সাধারণত দেখি, ডায়াবেটিস একটা সবচেয়ে বড় কারণ এবং বয়সও একটা বড় কারণ। বিভিন্ন যেমন জাপান, চায়না, এদের দিকে তাকালে দেখা যায় 50 ইয়ার্স শোল্ডার। 50 ইয়ার্স শোল্ডার মানে হচ্ছে ফ্রোজেন শোল্ডার। তাদেরকে এত বেশি কমন জিনিসটা, যেটাকে বলা হয় 50 ইয়ার্স শোল্ডার, 50 ইয়ার্স ওল্ড শোল্ডার। তো আমাদের মেইনলি যেটাই হচ্ছে বয়স এবং ফিমেলদের বেশি হয়। একটা মেইন কারণ যেটা অধিকাংশই কারণ অজানা। আচ্ছা, কিন্তু আমরা তরুণদের মধ্যে কিন্তু ফ্রোজেন শোল্ডার জনিত সমস্যা দেখতে পাই। সাধারণত ফ্রোজেন শোল্ডার হয় না। যেটা হয় সেটা হচ্ছে সাধারণত ইডিওপ্যাথিক না, সেটা একটা কজ থাকে। সাধারণত একটা ট্রমার একটা হিস্ট্রি থাকে, আঘাতের একটা হিস্ট্রি থাকে, অথবা কোনো এখানে একটা ইনজুরি বা অপারেশন হলো, অপারেশনের পরে, অথবা ইয়াং বয়সে এখন হার্টের অ্যাটাক হয়, হার্টের অ্যাটাকের পরেও অনেকের ফ্রোজেন শোল্ডার হতে পারে। তাছাড়া থাইরয়েডের সমস্যা যে কোনো বয়সে হতে পারে, তাদের একটা সম্ভাবনা থাকে। তারপর অটোইমিউন ডিজিজ, যেটা অটোইমিউন আমাদের মানে নিজের থেকেই হয়, নিজেদের বডির এগেনস্টেই তৈরি হয়েছে একটা ইমিউন প্রক্রিয়া, সেটার কারণেই হতে পারে। আবার দেখা যায় কখনো কখনো একটা আপনার এই যে এখানে একটা ইনজেকশন দেওয়া হয়, ইনজেকশনের পরে অনেকেরই পেন সেন্সিটিভিটি অনেক বেশি, কারো কম, কমপ্লায়েন্স যেটা বলে, সামান্য আঘাতেই অনেক ব্যথার কথা কমপ্লেন করে। আবার কেউ অনেক বড় ব্যথা পেয়ে অনেক ভাঙা থাকলেও সে কমপ্লেন করে না। তো এই একটা ইনজেকশন ধরে এই ব্যথার জন্য কয়েকদিন নাড়াচাড়া বন্ধ করলো, তারপরে ফ্রোজেন শোল্ডার হয়ে যেতে পারে। কারণ কোভিড ভ্যাকসিনের পরে অনেকের ফ্রোজেন শোল্ডার নিয়ে কিন্তু অনেকের মধ্যে কিছু মিসকনসেপশন রয়েছে। যেমন অনেকে মনে করে যে ঘুমানোর সময় হয়তো পশ্চার ঠিক ছিল না, অথবা টানা বসে কাজ করছে, হয়তো হাতের পশ্চার ঠিক ছিল না, যার কারণে তার শোল্ডার পেইন হচ্ছে এবং সেটাকে তারা কিন্তু ফ্রোজেন শোল্ডার মনে করে থাকে। হওয়ার সঙ্গে সম্পর্ক এরকমটা না। হওয়ার সঙ্গে সম্পর্ক যেটা হতে পারে, যদি অনেক সময় একই পোস্টারে শুয়ে থাকে, তাহলে এখানে যে প্রেশারটা পড়ো, হয়তো একটা ব্যথা হলো, তার সঙ্গে ইনিশিয়েটিং কিছু ফ্যাক্টর, যেমন বলেন থাইরয়েড সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, মহিলা 50 ইয়ার্স, মোর দ্যান 50 ইয়ার্স, এদের যদি এরকম থাকে, তাহলে একটা সিম্পল একটা পেন দিয়ে শুরু হলো, সে নাড়াচাড়া করলো না, নাড়াচাড়া না করতে করতে আলটিমেটলি একটা ফ্রোজেন শোল্ডারে এটা রূপ নিতে পারে। আচ্ছা, আমরা যতটুকু জানি যে ফ্রোজেন শোল্ডারের কিছু ধাপ রয়েছে, সেই ধাপগুলো আসলে কি কি এবং ধাপ অনুযায়ী ট্রিটমেন্টটা কিরকম হয়ে থাকে? ধাপের ভিতরে যেটা বলা হয়, আমরা যদি একটা ফ্রোজেন শোল্ডার চিন্তা করি, আমাদের সবচেয়ে বড় কয়েকটা জয়েন্ট আছে শরীরের ভিতরে। তার ভিতর শোল্ডার একটা, হিপ জয়েন্ট একটা, নি জয়েন্ট একটা। তো আমরা ফ্রোজেন শোল্ডারকে তুলনা করি হিপ জয়েন্টের সঙ্গে। হিপ জয়েন্টটা একটা বল এবং সকেট জয়েন্ট। বলটা হচ্ছে সকেটের ভিতরে স্ন্যাগলি ফিট হয় যে হিপটা, কিন্তু শোল্ডার যেটা, সেটা একটা অল্প জায়গার ভিতরে একটা বড় বল থাকে, যেখানে কাভারেজ এরিয়াটা অনেক কম থাকে।
এখন অনেক একটা জিনিস কাভার করতে হলে অনেক, যেমন আমাদের একটা যে ওই কাপড় দিয়ে ঢাকা যদি স্বাস্থ্য ভালো হয়, স্বাস্থ্য ভালো হলে বেশি কাপড় লাগবে, স্বাস্থ্য কম হলে একটু লেন্থিন হলে তার কাপড় কম লাগবে। তো শোল্ডার জয়েন্টকে ঢাকার জন্য অনেক মাসল থাকে, আবার কিছু লিগামেন্ট থাকে, কিছু ক্যাপসুল থাকে, এইগুলোর পরিমাণ অনেক বেশি থাকে এবং এই বেশি থাকার কারণে এইখানে ফ্রোজেন শোল্ডারটা বেশি হয়। আচ্ছা, এই ওয়ার অ্যান্ড টিয়ার ডায়াবেটিস রোগীর সাধারণত ওয়ার অ্যান্ড টিয়ার রিপেয়ারটা কম হয়। তো এই রিপেয়ার কম হলে কোনো কারণে যদি একটা ইনফ্লামেশন শুরু হয় বা প্রদাহ শুরু হয়, প্রদাহের শুরুতে প্রথমে ব্যথা হবে, একে বলে ফ্রিজিং স্টেজ, ব্যথা হবে এবং ধীরে ধীরে মুভমেন্টটা কমতে থাকবে। আচ্ছা, এটা আর আছে ফ্রোজেন, এটা প্রাথমিক স্টেজ। সেক্ষেত্রে ট্রিটমেন্টটা কি? সেক্ষেত্রে সাধারণত ব্যথার ওষুধ এবং প্রথম থেকেই যারা এক্সারসাইজটা ঠিকমতো করে থাকে, যে আমাদের শরীরের মানে শোল্ডার জয়েন্টের যত মুভমেন্টগুলো আছে, মুভমেন্টের ভিতরে সামনে, উপরে, পিছনে, পিঠ চুলকানো, ঘাড় চুলকানো বা কম্বিং করা, এইগুলো কাজ যারা ঠিকমতো প্রথম থেকেই করে থাকে বা কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করে, তাহলে তারা যদি এক্সারসাইজ শিখায় দেয় তাহলে অনেক সুবিধা হয়। সুবিধা মনে করে তাদের খুব বেশি ভোগান্তি হয় না। এরপরে স্টেপ হচ্ছে ফ্রোজেন মানে কি আরও স্টিফ হয়ে শক্ত হয়ে যায়। যেমন আমার প্রথম স্টেজে যেটা হয় ব্যথাটাই শুধু, কিন্তু সেটার মুভমেন্ট রেস্ট্রিকশন হচ্ছে না। কিন্তু সেকেন্ড স্টেজ যেটা হবে সেটা রেস্ট্রিকটেড, একটা হচ্ছে ব্যথা থাকবে, ব্যথাটা কমে যায় প্রথমের চেয়ে, কিন্তু স্টিফনেসটা মানে স্বাভাবিক কাজকর্ম, স্বাভাবিক, যেমন পিঠে মানি ব্যাগটা বের করতে অনেক কষ্ট হচ্ছে, ঠিক আছে, কম্বিং করতে অনেক কষ্ট, ঠিক আছে, পিঠ চুলকাচ্ছে, এটা হাত নেওয়া যাচ্ছে না, এগুলো খুব বেশি হয় এটাতে। কিন্তু ইনিশিয়াল স্টেজে এটা হয় না, ফ্রিজিং স্টেজে হয় না, ফ্রোজেন স্টেজে এটা বেশি হয়। এখানে ব্যথা কমে যায় কিন্তু রেস্ট্রিকশন অফ দ্য মুভমেন্ট বেশি হয়, মুভমেন্টটা অনেক কম হয়ে যায়। আর শেষ স্টেজে যেটা থয়িং বলে, এটা রিকভারি হতে থাকে। এটা ফ্রোজেন শোল্ডার কিন্তু অটো রিকভারি হয়। এটা একটা সময়ের সঙ্গে সঙ্গে এটা সাধারণত এমনিতেই ভালো যায়, কিন্তু ভালো হলেও এটা যে ব্যথা কমে যায় কিন্তু রেস্ট্রিকশন অফ দ্য মুভমেন্ট এইটা সাধারণত যায় না, শুধুমাত্র ওই কিছু এক্সারসাইজ ছাড়া কখনো এটা সাধারণত যায় না। এই ক্ষেত্রে কি ফিজিওথেরাপিস্ট যারা রয়েছে তাদের ভূমিকা নিশ্চয়ই রয়েছে? ডেফিনেটলি ফিজিওথেরাপিস্টের ভূমিকা অনেক বড়, কিন্তু ফিজিওথেরাপি গেলে ফিজিওথেরাপি ঠিকমতো অ্যাড্রেস করতে হবে। যেমন আমাদের সমস্যাটা কোথায়, সমস্যাটা আছে শুধু আমরা যে হাত উঁচু করতে পারি তা না, উঁচু করতে পারছি না তা না, এটার সঙ্গে হাত উঁচু করতে পারছি না, সামনে নিয়ে যেতে কখনোই অসুবিধা নেই, কারণ হচ্ছে আমাদের প্রত্যেক দিন খাওয়া লাগে, এই খাওয়ার অভ্যাসটার কারণেই সাধারণত এই মুভমেন্টটা কখনোই রেস্ট্রিকশন হয় না। কিন্তু পিছিয়ে আমরা সাধারণত খুব বেশি হাত নিই না, যে সমস্ত কাজ রেগুলার করা হয় না, ফ্রিকুয়েন্টলি করা হয় না, সেই সমস্ত মুভমেন্টগুলো রেস্ট্রিকশন হয় বেশি। এই সব জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে, যেমন উপরে, নিচে, পিছনে, ডাইনে, বাঁয়ে সবগুলোর মুভমেন্ট ফিজিওথেরাপিতে এটাকে তাদেরকে ভালো করে অ্যাড্রেস করে এবং রোগীকে বোঝাই দিতে হবে যে এই সব মুভমেন্ট যদি পুরোপুরি না আসে তাহলে এটা কখনোই ভালো হবে না। অনেকে কিন্তু আসলে মনে করে যে সাধারণ কাঁধে ব্যথা যেটা, সেটাই হয়তো ফ্রোজেন শোল্ডার, অথবা ফ্রোজেন শোল্ডারকে তারা মনে করছে এটা সাধারণ কোন একটা কাঁধে ব্যথা। সো ডিফারেন্সটা আসলে কোথায়? ডিফারেন্স হচ্ছে আমাদের এরিয়াতে, যে এটা তো শোল্ডারের এরিয়াতে অনেক কারণেই ব্যথা হতে পারে। যেমন একটা আঘাত লাগলে মাসেলে পেইন হতে, মাসেল ইনজুরি হলে ব্যথা হতে পারে, এখানে একটা ভাঙলো, ক্লাভিকেল ভাঙতে পারে, স্ক্যাপুলা ভাঙতে পারে, এটা ভাঙলেও ব্যথা হতে পারে। কিন্তু সেটার যেটা ডিফারেন্স খুঁজে বের করার হচ্ছে দায়িত্ব যারা ক্লিনিশিয়ান বা নিজেও কিছুটা করা যেতে পারে, সেটা হচ্ছে যদি ফ্রোজেন শোল্ডার হয় সেটা ডিপ পেইন হবে। ডিপ পেইনটা লোকালাইজড করা যাবে না, আমি চাপ দিলে কখনোই বোঝা যাবে না এটা এখানকার পেইন। ডিপ পেইন কিন্তু সঙ্গে রেস্ট্রিকশন অফ দ্য মুভমেন্ট। আর যদি শোল্ডারের বাইরের কোথাও পেইন হয় সাধারণত এটা লোকালাইজ করা যায়, যে একটা প্রেশার দিলে দেখা যায় সেখানে রোগী। এই উত্তরটা আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আসলে কোনটা ফ্রোজেন শোল্ডার, কোনটা সাধারণ ব্যথা, এই তফাৎটা বোঝার জন্য অবশ্যই ফিজিশিয়ানের কাছে যেতে হবে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়েন। আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়েন।
স্যার আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে এই যে আমরা বলছি যে সাধারণ ব্যথা আর হচ্ছে ফ্রোজেন শোল্ডার দুটোর মধ্যে যে তফাৎ আপনি খুব চমৎকার করে বললেন যে এক্ষেত্রে আসলে নিজে নিজে ডায়াগনোসিস না করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে যখনই কাঁধে কোনো ব্যথা হয় আমরা ঠান্ডা গরম একটা সেক দিয়ে থাকি, এটা আসলে কতটুকু কাজে লাগে বা রিলিফ দিয়ে থাকে ব্যথা থেকে? ডেফিনেটলি গরম এবং ঠান্ডা সেকের সাধারণত রোল থাকে, বিশেষ করে গরম সেকটার খুব রোলটা বেশি। আচ্ছা, গরম সেক দিলে যেখানেই ব্যথা থাকে সাধারণত গরম সেক দিলে ওইখানে কিছু ব্যথার কারণ যে সমস্ত কিছু কেমিক্যালসগুলো জমা হয়ে থাকে। গরম সেক দিলে ওখানে রক্ত চলাচল বাড়ে, রক্ত চলাচল বাড়লে ওই জিনিসগুলো যে কেমিক্যালগুলো ওয়াশ আউট হয়ে যায়, যে কারণে ব্যথা এমনিতেই কমে যায়। এবং সেক্ষেত্রে গরম সেকের খুব ভালো একটা ভূমিকা আছে, খুবই সুন্দর একটা ভূমিকা আছে। গরম সেক দিতে আমরা সবসময় এনকারেজ করি রোগীকে। আর রোগীরা নিজেরাই অনেকটাই অভ্যস্ত হয়ে যায়। কি কারণে তারা জেনে যায় যে এটা গরম সেক দিলে ভালো লাগবে, নিজেরাই দিয়ে আসে। এবং সেই সাথে আরো একটা বিষয় তারা কাজ করে থাকে, সেটা হচ্ছে যে পেইন কিলার খাচ্ছেন, সেটাকে আপনি আসলে কতটুকু সাপোর্ট করছেন যে আমি ডাক্তারের পরামর্শ ছাড়াই ঘরোয়াভাবে নিজের মতো করে ট্রিটমেন্ট করছি? পেইন কিলারের বিষয়টা একটু রেস্ট্রিকশন থাকাই ভালো, কারণ পেইন কিলার তো পেইন কিলারই, এটা তো মেডিকেশন যে সমস্ত পেইন কিলার আমরা সাধারণত খেয়ে থাকি বা প্রেসক্রাইব করে অধিকাংশই কিছু একটা খারাপ, বিশেষ করে কিডনির উপর একটা ইফেক্ট থাকে। কিন্তু কিছু কিছু ওষুধ না দিলে তো ব্যথা কমবে না। ব্যথা কমানোর জন্য হলে তাকে ওষুধ কিছু প্রেসক্রাইব করতে হবে। সেক্ষেত্রে বিশেষজ্ঞ যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, তাদের পরামর্শ অনুযায়ী মানে মুড়িমুড়কির মতো ওষুধ না খেয়ে বিশেষজ্ঞ পরামর্শ নিয়েই ওষুধ খাওয়া উচিত। এবং খুব যে বেশি ব্যথার ওষুধ লাগে তা না, ব্যথার ওষুধ মেইনলি লাগে জাস্ট ইনিশিয়াল একটু ব্যথা, 2-1 দিন কমার পরেই, খুব বেশি ব্যথার পরে লাগে না। একটু এখন আপনার কাছে জানবো যে যখন এই ধরনের ব্যথাগুলো খুব ফ্রিকোয়েন্ট হতে থাকে তখন প্রাথমিক পর্যায়ে আপনারা কোন কোন ধরনের টেস্ট করতে দেন? টেস্টের ভিতরে অধিকাংশ ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডারে সাধারণত কোনো ইনভেস্টিগেশন খুব বেশি একটা কার্যকরী না, কিছুই পাওয়া যায় না। এক্স রে আমরা সবসময় করে দেখি যদি অন্য কোনো সমস্যা আছে কিনা, অস্টিওআর্থ্রাইটিস থাকতে পারে। অস্টিওআর্থ্রাইটিস বলতে তো আমরা বুঝি হচ্ছে জয়েন্টের ক্ষয়, সেরকম কোনো কন্ডিশন থাকলে ব্যথা হতে পারে ওই শোল্ডার জয়েন্টের ভিতরেই। আবার কখনো কখনো একটা টিউমার হয়ে আছে, বোঝা যায় না, তখন এক্স রের দরকার হয়। কিন্তু সেটা ফ্রোজেন শোল্ডার কখনোই ডায়াগনোসিসের জন্য এক্স রে হেল্পফুল না। আবার কিছু কিছু অনেক বড় এবং দামি ইনভেস্টিগেশন, তার ভিতরে একটা আছে এমআরআই একটু দামি, এটা সবাই করতেও পারে না, কিন্তু খুব ভালো ইনফরমেশন দিয়ে থাকে। কিন্তু রিসেন্টলি একটা খুব ভালো ইনভেস্টিগেশন প্রসিডিওর আছে আল্ট্রাসোনোগ্রাম সবাই করতে পারে না, অনেকেই এখন ট্রেনিং করে, বিশেষ করে বাইরের দেশগুলোতে আল্ট্রাসাউন্ড খুব বেশি। আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও আল্ট্রাসাউন্ড খুব ডিমান্ড, এবং তারা মাসকুলার স্কেলেটাল সিস্টেম, জয়েন্ট এবং বোনসের ভালো আল্ট্রাসাউন্ড করে। আল্ট্রাসোনোগ্রাম করে খুব ভালো ডায়াগনোসিস করা সম্ভব। দেখা যায় যে আমাদের যে ক্যাপসুল, লিগামেন্ট, এগুলো প্রদাহজনিত কারণে প্রথমে প্রদাহ হওয়ার পরে আলটিমেট ইফেক্ট হচ্ছে ওইগুলো ঠিক মানে মোটা হয়ে যায়। এইগুলো আল্ট্রাসাউন্ডে খুব ভালো করে ডায়াগনোসিস করা সম্ভব, বিশেষ করে ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে। স্যার আপনি বললেন যে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আসলে প্রপার ফ্রোজেন শোল্ডারের যে ডায়াগনোসিস সেটা করা সম্ভব। একটু এখন জানতে চাইবো যে ফ্রোজেন শোল্ডারটা যেন কারো না হয় সেটার জন্য আসলে আমরা কি কি বিষয়ে মেনটেন করতে পারি বা আমাদের লাইফস্টাইল কেমন হওয়া উচিত? ফ্রোজেন শোল্ডারের যেটা প্রথমেই খেয়াল রাখতে হবে, একটা বয়স সবচেয়ে বড় ফ্যাক্টর বলছি, ফিমেল 50, ডায়াবেটিস। তিনটা জিনিস, ফিমেল 50, ডায়াবেটিস, এদের সম্ভাবনা অনেক বেশি। তাছাড়া অন্য যে কেউ কারো ফ্রোজেন শোল্ডার হতে পারে সামান্য একটা আঘাতের কারণে, বা একটা ডিজিজ আছে, এই ডিজিজ হলে একটা সম্ভাবনা থাকে এরিয়াতে পেইন হওয়ার, বা একটা কোনো আঘাত পেয়ে যায়, আঘাতের পরেই যদি কয়েকদিন একটু আটকানো থাকে, স্টিফ হয়ে থাকতে পারে। তো এই প্রথম থেকেই যদি বিশেষজ্ঞ ডাক্তার বা নিজের থেকেই যদি একটু শরণাপন্ন যে শুধুমাত্র যে আমি একটা টাইট করে ধরে থাকবো, এটা করলে ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমরা প্রথম থেকে এনকারেজ করি রোগী যদি কোনো আঘাত লাগে বা ডায়াবেটিসের কারণে সামান্য একটা ব্যথা নিয়ে আসছে, প্রথম থেকে তাদের মুভমেন্টকে এনকারেজ করি। তখন সাধারণত আপনার ওষুধ লাগে না। এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ফ্রোজেন শোল্ডারের একমাত্র চিকিৎসা এক্সারসাইজ করে যেদিন পুরোপুরি মুভমেন্ট আনতে পারবে সেদিন ভালো হবে। আচ্ছা, এবং এক্ষেত্রে ভিটামিন ডি বা ক্যালসিয়াম সাপ্লিমেন্টের ভূমিকাটা আসলে কতটুকু? ক্যালসিয়ামের সাধারণত কোনো সাপ্লিমেন্টের ভূমিকা নাই, ভিটামিন ডি এরও ডাইরেক্ট কোনো ভূমিকা নাই। জাস্ট যদি কারো লাগে যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি একটা খুব কমন একটা সমস্যা, এটা তো নেওয়া লাগতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা অনেকটাই দেখেছি যে আসলে হাড়ের কোনো ব্যথা, সাধারণ কাঁধের ব্যথা বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা মানে হচ্ছে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট তারা গ্রহণ করে থাকে।
না না, এটা ঠিক না, এটা একেবারেই ঠিক না। তো যাদের লাগে সাথে তাদেরকে দিতে হবে, কিন্তু এটার সঙ্গে ফ্রোজেন শোল্ডারের সঙ্গে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই। একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ব্যথার ওষুধ এবং খুব মাইল্ড ব্যথার ওষুধ, মাসেল রিল্যাক্সেন্ট খুব কাজ করতে পারে। একটু কারণ সেখানে স্টিফ হয়ে থাকে তো, শক্ত হয়ে টাইট হয়ে থাকে, মাসেল রিল্যাক্সেন্ট দিলে সেটাকে রিলিফ পেতে পারে। কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ডাইরেক্ট কোনো রোল নাই, তবে যদি ডেফিসিয়েন্সি থাকে অবশ্যই তাকে দিতে হবে। আপনি যেমনটি বলছিলেন যে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য ফ্রোজেন শোল্ডার হবার সম্ভাবনা একটু বেশি থাকে, বিশেষ করে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই। ওজন আধিক্য বা ওভারওয়েট ওবেসিটি এটি আসলে কতটুকু সম্পৃক্ত? তার আগে আমি একটু ডায়াবেটিসের কথা বলি। ফিমেল যাদের ডায়াবেটিস থাকে তাদের নর্মাল মানুষের থেকে 5 গুণ সম্ভাবনা থাকে ফ্রোজেন শোল্ডার হওয়ার। আচ্ছা। আর ওবেসিটির ওইরকম সমস্যা ডাইরেক্ট রিলেশন ওইরকম না, কিন্তু ওবেস যারা থাকে তাদের যদি ফ্রোজেন শোল্ডার হয় তাদের ট্রিটমেন্ট অনেক বেশ টাফ, কারণ সব মুভমেন্টগুলো করানো তাদের দিয়ে অনেক কষ্টের হয়ে যায়। এমনি যেটা আপনার ডাইরেক্ট কোনো সম্পর্ক এটা ডায়াবেটিসের সঙ্গে না, ওবেসিটির সঙ্গে ফ্রোজেন শোল্ডারের নাই। জি, সাধারণত তো আমরা আসলে জেনে থাকি, শুনে থাকি যে অর্থোপেডিক্সের ডক্টর আপনারা যারা রয়েছেন যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা, হাড়ের ব্যথা মানে কিন্তু আপনারা প্রথমেই সাজেশন দিয়ে থাকেন যে ওজন কমানোর জন্য। ওজন কমালে সেটি হাড়ের উপর এবং মাসেলের উপরে প্রেশার কম পড়বে। সেই বিষয়ে আপনার মতামত আসলে কি? ওয়েটের সঙ্গে সম্পর্ক যেটা আমাদের ওয়েট বেয়ারিং জয়েন্ট, যেগুলো আমাদের ওয়েট বেয়ারিং জয়েন্টের ভিতরে হিপ জয়েন্ট একটা আছে, মেরুদণ্ডের জয়েন্টটা যেগুলো আছে সেগুলো হচ্ছে ওয়েট বেয়ারিং জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, এগুলো হচ্ছে ওয়েট বেয়ারিং জয়েন্ট। এইখানে যদি কোনো কারণে অস্টিওআর্থ্রাইটিস বা প্রদাহজনিত কোনো কারণে ব্যথা হয়, সেক্ষেত্রে যদি রোগী একটু ওবেস থাকে, ক্রনিক পেইনটা ক্রনিসিটি কমানোর জন্য অনেক সময় ওয়েট রিডাকশনের প্রয়োজন পড়ে। আপনি স্যার শোল্ডার পেইনের সঙ্গে কিন্তু আপনি কোমর ব্যথার কথাও বলছেন, সেটার সঙ্গে আসলে গোড়ালির ব্যথারও কোনো সম্পর্ক রয়েছে কিনা, অর্থাৎ কানেক্টেড কিনা একটা? না না, এটা কোনো কানেকশন নাই, কানেক্টেড না। তবে একটা যদি কারো কোনো রোগ হয়, যেমন ফ্রোজেন শোল্ডার হলো, এটা অটোইমিউন ডিজিজ বা অস্টিওপোরোসিস জনিত যদি কারণ থাকে, তাহলে অনেক জায়গায় পেইন শুরু হতে পারে। সেক্ষেত্রে শোল্ডারে হতে পারে, স্পাইনে হতে পারে, হিপে হতে পারে, নিতে হতে পারে, অ্যাঙ্কেলে হতে পারে। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে সর্বশেষ জানতে চাই, সার্বিকভাবে একটা মানুষকে সুস্থ থাকার জন্য এবং ফ্রোজেন শোল্ডার জনিত সমস্যা যেন তার না হয়, কি কি বিষয় তার মেনটেন করা উচিত? প্রিভেন্ট করার যেটা উপায় সেটা হচ্ছে, প্রথমে বয়সটা আমরা খুব ইম্পর্টেন্স দিচ্ছি, ডায়াবেটিসকে ইম্পর্টেন্স দিচ্ছি, ফিমেলদেরকে ইম্পর্টেন্স দিচ্ছি। যারা 50 ইয়ার্স তারা সবসময় একটা থাকবে যে ফ্রোজেন শোল্ডার হওয়া গেলে যদি পেইন শুরু হয়, পেইনটার ট্রিটমেন্টটা খুব আগেই তাকে নিতে হবে। বেশি ব্যথা বাড়তে দেওয়া যাবে না, বাড়লেই তখন একবার যদি ব্যথা বাড়ে সে নিজেই আর এক্সারসাইজ করতে চাবে না। এক্সারসাইজ না করলে কিন্তু এটা কখনোই ভালো হবে না। যেটা সমস্যা ফ্রোজেন শোল্ডার অটোমেটিক এটা রিকভারি হয়ে যায়, এটা একবার হলে দেখা যায় 9 মাস থেকে 2 বছরের ভিতর এমনিতেই ভালো হয়ে যায়। কিন্তু স্টিফনেস যেটা থাকে সেটা কখনোই পুরোপুরি আসে না। আমাদের মেন চিকিৎসার টার্গেটটা হবে মুভমেন্টটা ফিরে আনা, এবং সেটার জন্য আপনি যেমনটি বলছিলেন যে এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট। এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট। এক্সারসাইজ করতে গেলে প্রথম ব্যথা হতে পারে, এই ব্যথার জন্য তখন ব্যথার ওষুধ দিতে হবে। আবার এই এক্সারসাইজ করতে নিজে না পারলে তখন ফিজিওথেরাপিস্টের প্রয়োজন হবে, অথবা কারো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রয়োজন হবে। স্যার, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফ্রোজেন শোল্ডার নিয়ে যত ধরনের আমাদের মিথ ছিল, মিসকনসেপশন ছিল, সেগুলো সম্পর্কে আমাদেরকে স্পষ্টত কিছু ধারণা দেওয়ার জন্য এবং কি কি আসলে করা উচিত সেগুলো বলার জন্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।